নমস্কার। স্বয়ংপ্রভার আজকের ক্লাসে আপনাদেরকে স্বাগত। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে, যখন কোনো লেখক এক বা একাধিক নাম ব্যবহার করে থাকেন, যার মধ্যে ছদ্মনামও আছে, সেক্ষেত্রে আমরা অ্যাংলো আমেরিকান ক্যাটালগিং রুল সেইটা অনুযায়ী কিভাবে ক্যাটালগে তাদের নামগুলো ঢোকাবো। তো তার সঙ্গে আরেকটা জিনিসও আমরা আলোচনা করব, সেটা হচ্ছে বিভিন্ন ধরনের রেফারেন্স কার্ড। তো আজকে পুরো যে আলোচনাটা, সেই আলোচনাটাকে যদি আমরা একটা রূপরেখায় ভাগ করে থাকি, সেখানে আমরা আলোচনা করব মুখ্য নাম কি এবং কিভাবে সেটার AS/CR2 থেকে আমরা ব্যবহার করব। নামের পরিবর্তন যদি করে থাকেন কোনো লেখক, সেক্ষেত্রে আমরা কোন নিয়ম অনুযায়ী আমাদের ক্যাটালগ কার্ডের এন্ট্রি করব। এছাড়া কোনো অনারেবল যদি কোনো খেতাব দেওয়া থাকে কাউকে, যেটাকে আমরা সম্মানসূচক খেতাব বলে থাকি, সেক্ষেত্রে কি করব আমরা। দুটি লেখক যদি একই নামের হন, আহ, সেক্ষেত্রে আমরা কিভাবে তাদের নামগুলো আমাদের লাইব্রেরি ক্যাটালগে ব্যবহার করব। এবং যদি লেখক তার ছদ্মনামে লিখে থাকে, সেই ছদ্মনামগুলোকে আমরা কিভাবে ক্যাটালগ এন্ট্রিতে ঢোকাবো। এইগুলোর ব্যাপারে আমরা যে জিনিসটা নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে বিভিন্ন ধরনের রেফারেন্স। রেফারেন্স মানে এখানে যেমন দেখুন কার্ড এবং আরো দেখুন কার্ড, সেগুলো কখন এবং কিভাবে ব্যবহার করতে হবে অ্যাংলো আমেরিকান ক্যাটালগিং রুল অনুযায়ী, সেটা আমরা এখানে আলোচনা করব। এখন ক্যাটালগিং এর একটি গুরুত্বপূর্ণ সমস্যার উদ্ভব হয় যখন একই লেখক বিভিন্ন নাম ব্যবহার করে তার বিভিন্ন লেখা লিখে থাকেন। ছদ্মনামের সঙ্গে আমরা সবাই অল্প বিস্তর পরিচিত আছি, যে এটি যেমন বিদেশি লেখকদের ক্ষেত্রে দেখা যায়, তেমনি ভারতীয় লেখকরাও কিন্তু বাদ যায়। উদাহরণ হিসেবে রবীন্দ্রনাথ ঠাকুর, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, মার্ক টোয়েন, সমরেশ বসু, প্রেমচাঁদ ইত্যাদি নাম আমাদের প্রথমেই মনে পড়ে। আপনারা হয়তো জানেন রবীন্দ্রনাথের যে ছদ্মনাম সেটা হলো ভানু সিংহ, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের অনিলা দেবী। এইরকম বিভিন্ন ধরনের ছদ্মনাম নিয়ে লেখকরা কিন্তু তাদের বিভিন্ন লেখা লিখে থাকেন। অ্যাংলো আমেরিকান ক্যাটালগিং রুলের নিয়ম অনুযায়ী সেই নামই ক্যাটালগের মুখ্য এন্ট্রি বা মুখ্য সংলেখ তৈরি করতে হবে, যে নামটি আখ্যাপত্র বা টাইটেল পেজে এসেছে। অপর যে নামটি, সেটি কিন্তু আমরা রেফারেন্স কার্ডে উল্লেখ করব। এখন মুখ্য নাম বা প্রিডমিনেন্ট নেম কাকে বলে? AACR2R অনুযায়ী যদি কোনো ব্যক্তি তার ছদ্মনাম ব্যতীত একাধিক নামে পরিচিত হন, তবে যে নামে তিনি সাধারণত বেশি পরিচিত, সেটি হবে তার মুখ্য নাম বা প্রিডমিনেন্ট নেম। অর্থাৎ সেই নামেই মুখ্য সংলেখ বা এন্ট্রি তৈরি হবে। এই নিয়ম অনুসরণ করতে অসুবিধে হলে ৩ রকম ভাবে মুখ্য এন্ট্রি প্রস্তুত করা যায়। লেখক অধিকাংশ লেখাতে যে নাম ব্যবহার করেছেন আমরা সেটা নিতে পারি, অথবা আকর গ্রন্থে লেখকের যে নাম আছে সেটা আমরা ব্যবহার করতে পারি, এবং লেখকের যে সাম্প্রতিকতম নাম, যে নামে তিনি বিভিন্ন লেখা লিখছেন বর্তমানে, সেই নামটি আমরা ব্যবহার করতে পারি। উদাহরণ হিসেবে যদি আমরা দেখি এই বইটির কথা, যেখানে মানে যার টাইটেল হচ্ছে ব্যাটালিয়ন 999, এর অথর হচ্ছে হেনিচ জি কনসালিক। এটি একটি জার্মান উপন্যাস, যেটা ট্রান্সলেট করেছে অলিভার কোবান। এলিস বলে একটি পাবলিকেশন হাউস সেটার অনুবাদ করেছে এবং প্রকাশনা করেছে। আধার ইনফরমেশনের মধ্যে যদি আমরা পাই যে বইটি কল নাম্বার দেওয়া আছে হয়তো 833.914, এবং অ্যাক্সেশন নাম্বার 3012, ডেট অফ পাবলিকেশন আর ইয়ার অফ পাবলিকেশন হচ্ছে 1976। এর যে পৃষ্ঠা সংখ্যা সেটা হচ্ছে 5টি আন নাম্বার পেজ আছে এবং 238টি নাম্বার পেজ আছে। এর সাইজ 23 সেন্টিমিটার। এই উদাহরণটিতে একটি গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে, দেখুন নিচে আমরা দিচ্ছি, ইট ইজ ট্রান্সলেশন অফ অরিজিনাল বুক স্ট্র্যাপ ব্যাটালিয়ন
999. The present name of the author is Heinz Gunther and writes at present under this name. মানে লেখক বর্তমানে কিন্তু হেইঞ্জ গুন্টার নামে তার লেখাগুলো লিখছেন, কিন্তু এই বইটি যখন পাবলিশ হয়েছিল তখন তিনি হেনিচ জি কনসালিক নামে এই বইটি পাবলিশ করেছিলেন। এখানে আমরা যখন এই বইটির জন্য মুখ্য সংলেখ বা মেইন এন্ট্রি তৈরি করব, তখন কিন্তু AACR2R এর নিয়ম অনুযায়ী লেখকের যে নাম মানে হেইঞ্জ গুন্থার, সেই নামটি দিয়ে আমাদের হেডিং তৈরি হবে। সেই জন্য আমরা এখানে গুন্থার হেইঞ্জ কথাটি উল্লেখ করেছি। তারপর যে মেইন বডি সেখানে কিন্তু টাইটেল ব্যাটালিয়ন 999 সেটা আমরা দিয়েছি, স্ল্যাশ দিয়ে হেনিস জি কনসালিক এই নামটি আমরা ব্যবহার করছি, কারণ এই নামটি আমাদের যে উদাহরণ তার আখ্যাপত্রে আছে, মানে সেই বইটির টাইটেল পেজে এই নামটি আমরা পেয়েছি। এবং একটা থার্ড ব্র্যাকেটের মধ্যে এই বর্তমান যে নামের লেখক লিখছে সেই নামটি আমাদের উল্লেখ করে দিতে হচ্ছে। দেওয়ার পর একটা সেমিকোলন দিয়ে আমরা ট্রান্সলেটেড বাই অলিভার ওবার্ন কথাটি লিখছি, কারণ এখানে যৌথ যে রেসপন্সিবিলিটি সেটা আছে, শেয়ার্ড রেসপন্সিবিলিটির আন্ডারে এখানে ট্রান্সলেটারও আছে এবং মেইন অথারও আছে। তো সেই জন্য ট্রান্সলেটরের নামটা আমরা এখানে উল্লেখ করে দিচ্ছি। তারপর স্টপ ড্যাশ দিয়ে এডিশন সংক্রান্ত কোনো তথ্য আমাদের কাছে না থাকার জন্য সেই ফিল্ডটা আমরা বাদ দিচ্ছি এবং তারপরে ডাইরেক্ট চলে যাচ্ছি পাবলিকেশন সেক্টরে। সেখানে আমরা হেনলি অন থেমস মানে যেখান থেকে এই বইটি পাবলিশ হয়েছে, মানে যে স্থানে পাবলিকেশন হাউস অবস্থিত সেই জায়গাটির নাম এটা, এই কোলন দিয়ে ALE মানে যে পাবলিশার তার নাম এবং 1976 যেহেতু এটা পাবলিশ হয়েছে সেই বছরটা আমরা উল্লেখ করে দিচ্ছি। তারপর ফিজিক্যাল ডেসক্রিপশন এরিয়াতে দেখুন আমরা যেহেতু আননাম্বার 5টি পেজ আছে সেই জন্য একটি থার্ড ব্র্যাকেটের মধ্যে 5 লিখেছি এবং তারপর একটি কমা দিয়ে 238টি পেজ আছে বলে সেই সংখ্যাটি উল্লেখ করেছি। সেমিকোলন দিয়ে বইটির সাইজ 23 সেন্টিমিটার সেটিও লিখেছি। নোট এরিয়াতে আমরা লিখেছি ট্রান্সলেশন অফ দ্য অরিজিনাল ওয়ার্ক স্ট্যাফেল ব্যাটালিয়ন 999, যেটি জার্মান বইটি আসল নাম সেইটি আমরা এখানে উল্লেখ করে দিয়েছি। এবং আমাদের যে ট্রেসিং হয়েছে, ট্রেসিং এ আমরা এর সাবজেক্ট হিসেবে জার্মান ফিকশন দিয়েছি এবং অপরটি টাইটেল। আমরা এবার দেখে নিই আমাদের অ্যাডিড এন্ট্রি বা অতিরিক্ত যে সংলেখ সেগুলো আমরা কি কি করেছি। প্রথম অতিরিক্ত সংলেখটি হচ্ছে সাবজেক্ট। তো সাবজেক্ট আমরা জার্মান ফিকশন যেহেতু লিখেছি সেটা আমরা ক্যাপিটাল লেটারে লিখে তার তল যেরকম গুন্থার হেঞ্জ যে অথর তার নামে হেডিং করেছি এবং তারপর যেরকম মেইন এন্ট্রিতে ছিল সেই রকমই আমরা বাকিটা লিখব। দ্বিতীয় যে অতিরিক্ত এন্ট্রি বা অ্যাডেড এন্ট্রি সেটি হচ্ছে টাইটেল। টাইটেলের ক্ষেত্রে আমরা যথারীতি ওই ব্যাটালিয়ন 999 যেটি ওই আখ্যাপত্র থেকে আমরা পেয়েছি সেই টাইটেলটি নিয়েছে এবং বাকিটা একই রকম ভাবে আমরা ক্যাটালগে নথিভুক্ত করেছি। আর থার্ড যে কার্ডটি সেটি অ্যাকচুয়ালি কোনো অতিরিক্ত এন্ট্রি নয়, সেটিকে আমরা রেফারেন্স এন্ট্রি বলে থাকি এবং সেখানে যেহেতু অথরের অরিজিনাল নাম মানে এখন বর্তমানে তিনি যে নামে বেশিরভাগ লেখা লিখছেন সেই নামটিকে আমরা নির্দেশ করেছি, কারণ বর্তমানে যারা পাঠক তারা কিন্তু অথরের বর্তমান নামের সাথেই পরিচিত, ফলে তারা সেই নামটি দিয়েই হয়তো লাইব্রেরিতে ক্যাটালগ খুঁজবেন। তো সেই জন্য যে হেঞ্জ জি কনসালিক যে হেঞ্জ গুন্থারেরই আরেকটি নাম সেই ব্যাপারটি বোঝাবার জন্য আর যে বর্তমান নাম সেটার সঙ্গে একটা সম্পর্ক স্থাপনের জন্য এই সি রেফারেন্স এন্ট্রি আরেকটি কার্ড আমরা করেছি। এরপর যদি আমরা দেখি পরবর্তী যে সমস্যাটি সেটি হচ্ছে আমাদের বিভিন্ন যে লেখকদের নামের পরিবর্তন। তো লেখকেরা অনেক সময় তাদের নামের পরিবর্তন করেন, বিভিন্ন কারণ অনুযায়ী তারা করতেই পারেন সেটা। তো সেখানে অ্যাংলো আমেরিকান ক্যাটালগিং রুলের নিয়ম অনুযায়ী সেসব ক্ষেত্রে লেখকের যে সাম্প্রতিকতম নামটি থাকবে সেটি আমাদের মেইন এন্ট্রি বা মুখ্য সংলেখে রাখা হয়। যদি না কোনো কারণে দেখা যায় যে লেখক তার আদি নামেই বেশি পরিচিত, মানে প্রথমে তিনি যে নামে লিখতেন সেই নামেই বেশিরভাগ পাঠক তাকে চেনে, তাহলে কিন্তু আমরা তার আদি নামটি ব্যবহার করি। না হলে বর্তমানে তিনি যে নামটি ব্যবহার করছেন সেই নামটি আমরা ব্যবহার করব আমাদের মুখ্য সংলেখের ক্ষেত্রে। যেমন অবনী বসু নামক কোনো লেখকের বই
ক্যাটালগে আমরা দেখতে পাবো যে তার অবনী বসু নামে এন্ট্রি করা আছে। কিন্তু হঠাৎ যদি তিনি অবনী মোহন বসু হিসেবে লিখতে শুরু করেন, তাহলে সাধারণ নিয়ম অনুযায়ী আমাদের অবনী মোহন বসু হিসেবে নতুন বইগুলো ক্যাটালগ করতে হবে। কিন্তু যদি দেখা যায় যে অবনী মোহন বসু নামে তার ততটা পরিচিতি নেই যতটা তার পরিচিতি হচ্ছে অবনী বসু হিসেবে, তাহলে কিন্তু আমরা যে মুখ্য এন্ট্রিগুলো করব, যদিও তিনি অবনী মোহন বসু হিসেবে সেই বইগুলি লিখেছেন, সেক্ষেত্রেও আমরা কিন্তু তার নামটি অবনী বসু হিসেবে আমাদের মুখ্য এন্ট্রি করব এবং অবনী মোহন বসু যে নামটি, সেই নামটি আমরা একটি সি রেফারেন্স কার্ডের সঙ্গে যুক্ত করব। বিভিন্ন কারণে কিন্তু লেখকরা নাম পরিবর্তন করেন, যেমন বিবাহের পর মহিলা লেখকরা স্বামীর পদবি গ্রহণ করতে পারে। এছাড়া লেখক যদি নিজের ধর্ম পরিবর্তন করেন এবং নতুন ধর্ম অনুযায়ী নতুন নাম গ্রহণ করে থাকেন, তাহলে তিনি নাম পরিবর্তন করতে পারেন। উদাহরণ হিসেবে আমরা একটা বই যদি নিই যার নাম হচ্ছে দ্য ফিলিগ্রিল বল, যেটা অ্যানা ক্যাথরিন গ্রিন লিখেছে, অর্ণ প্রেস পাবলিকেশন করেছে নিউ ইয়র্ক থেকে, এবং আদার ইনফরমেশনের মধ্যে আমরা যখন পাই এর কল নাম্বার 813ROH, অ্যাক্সেশন নাম্বার 3010, ইয়ার অফ পাবলিকেশন 1976, এখানে ব্র্যাকেটে কপিরাইট দেওয়া আছে কিন্তু 1903-তে, পেজ হচ্ছে 418টি এবং সাইজ হচ্ছে 21 সেন্টিমিটার। এবার আইএসবিএন নাম্বারে বইটির আমরা পাই, সেটা হচ্ছে 0405078773 এবং 0। এখানে বলে দেওয়া হয়েছে যে বইটি বেসিক্যালি রিপ্রিন্ট অফ দ্য এডিশন বাই ববস মেরিল, ইন্ডিয়া পুলিশ, মানে ইন্ডিয়া পুলিশের ববস মেরিল যিনি পাবলিশার, সেই পাবলিকেশন হাউস থেকে এটি পরবর্তীকালে নিউ ইয়র্কের অর্ণ প্রেস বইটি রিপ্রিন্ট করেছে আর কি, পাবলিশ করেছে। এখানে আরেকটি গুরুত্বপূর্ণ যে তথ্য, সেটি হলো মিস অ্যানা ক্যাথরিন গ্রিন চেঞ্জ হার নেম আফটার ম্যারেজ। তিনি তার বিবাহের পরবর্তীকালে তার নাম পরিবর্তন করেছিলেন এবং তার স্বামীর যে নাম সারনেম, সেই নামটি তিনি গ্রহণ করেছেন, মানে রলফ। কিন্তু কিছু বই তিনি তার বিবাহ পূর্ববর্তী যে নাম অ্যানা ক্যাথরিন গ্রিন সেই হিসেবে লিখেছিলেন। তাহলে আমার এই ক্ষেত্রে যে মেন এন্ট্রি বা মুখ্য সংলেখ হবে, সেখানে কিন্তু যে হেডিং, সেটি কিন্তু অথরের যে কারেন্ট নেম, মানে সাম্প্রতিকতম যে নামটি তিনি ব্যবহার করছেন, যেটা আনা ক্যাথরিন রলফ, সেই নামেই হবে। তো সেই জন্য আমরা করেছি রলফ লিখে কমা দিয়ে অ্যানা ক্যাথরিন লিখেছি এবং ডেসক্রিপশন এরিয়াতে দ্য ফিলিগ্রি ওয়াল বইটির নাম দিয়েছি বাই অ্যানা ক্যাথরিন গ্রিন। থার্ড ব্র্যাকেটে দেখুন আমরা এখানে উল্লেখ করে দিয়েছি অ্যানা ক্যাথরিন রলফকে আমরা অ্যানা ক্যাথরিন গ্রিন বলছি। তার কারণ হচ্ছে আমাদের বইটির আখ্যাপত্র বা টাইটেল পেজে এই অ্যানা ক্যাথরিন গ্রিন নামটি উল্লেখ করে দেওয়া আছে। তারপর যেহেতু কোনো এডিশন এরিয়াতে আমাদের কোনো তথ্য পাইনি, তাই আমরা এটা কিছু রাখছি না, কিন্তু পাবলিকেশন এরিয়াতে আমরা যাচ্ছি যে নিউ ইয়র্ক থেকে অর্ণ প্রেস পাবলিশ করেছিল এবং 1976 এটা পাবলিশড হয়েছিল। যদিও এর কপিরাইটটা কিন্তু 1903-তে, সেই জন্য আমাদের কপিরাইটটাও এখানে উল্লেখ করতে হয়েছে, এটা বোঝানোর জন্য যে দিস বুক ইজ আ রিপ্রিন্ট অফ দ্য ওল্ড বুক, ওল্ড ওয়ান, 1903 যে বইটি পাবলিশড হয়েছিল সেই বইটি রিপ্রিন্ট। এরপর ফিজিক্যাল ডেসক্রিপশন এরিয়াতে আমরা বইটির যে পৃষ্ঠা সংখ্যা 418 পেজ সেটি লিখেছি এবং সেমিকোলন দিয়ে বইটির সাইজ 21 সেন্টিমিটার সেটা উল্লেখ করেছি। সাবজেক্টে আমাদের এই বইটির সাবজেক্ট আমেরিকান ফিকশন, সেই জন্য আমরা এটা আমেরিকান ফিকশনই রেখেছি। টাইটেল আমরা দিয়ে আরেকটা অ্যাডিট এন্ট্রি করবো। তাহলে দেখে নেওয়া যাক আমাদের অ্যাডিট এন্ট্রি কার্ড কি হচ্ছে। অ্যাডেড এন্ট্রি সাবজেক্টে আমরা আমেরিকান ফিকশন দিয়ে করেছি, সেটা ক্যাপিটাল লেটারে লিখে। এছাড়া বাকি যে ক্যাটালগ কার্ডটি, সেটি কিন্তু আমাদের মেইন এন্ট্রির মতো অ্যাজ ইট ইজ যা ছিল সেটাই আমরা তুলে দিচ্ছি। টাইটেল অ্যাডেড এন্ট্রির ক্ষেত্রে আমরা করছি কি না, বইটার নাম দ্য ফিলিগ্রি বল সেটি লিখেছি এবং তার তলায় পুরো এন্ট্রিগুলো যেরকম মেইন এন্ট্রিতে আমরা করেছিলাম সেইগুলো লিখেছি। এছাড়াও আমরা একটি রেফারেন্স কার্ড করছি, কারণ হচ্ছে এই বইটির যে আখ্যাপত্র সেখানে
অথরের নাম যেহেতু অ্যানা ক্যাথরিন গ্রিন আছে, সেই জন্য কেউ যদি ডাইরেক্টলি অ্যানা ক্যাথরিন গ্রিন নামে খোঁজ করে এবং এই বইটি তারা পায়, যেহেতু আমরা মুখ্য সংলেখ বা মেইন এন্ট্রি অ্যানা ক্যাথরিন রলফের নামে করেছি, তাই এই দুটির মধ্যে একটি যোগসূত্র তৈরি করার জন্য একটি সিট ডিফারেন্স এন্ট্রি আমরা করেছি। এবার তৃতীয় যে সমস্যাটি এখানে আলোচনা করব আমরা, সেটি হচ্ছে সম্মানসূচক খেতাব বা টাইটেল অফ অনার। কিছু কিছু লেখক তাদের লেখায় নিজেদের নামের পাশে কোনো সম্মানসূচক খেতাব ব্যবহার করেন। সেই সব ক্ষেত্রে মুখ্য এন্ট্রির শীর্ষকে লেখকের নামের পাশে সেই খেতাব দেওয়া হয়। আবার লেখক খেতাবধারী হওয়া সত্ত্বেও সেই খেতাব যদি লেখায় ব্যবহার না করেন, তখন তা শীর্ষক থেকে বাদ দিয়ে দেওয়া হয়। এই জাতীয় যে খেতাব ব্যবহার করার সংস্কৃতি, এটি কিন্তু ব্রিটিশদের ক্ষেত্রে বেশি দেখা যায়। মনে রাখতে হবে শীর্ষকে বা মেন হেডিং যেটা আমরা করব ক্যাটালগ এন্ট্রি, সেখানে এই যে খেতাবটি সেটা কিন্তু ইটালিক্সে লিখতে হবে অথবা তার তলায় একটি দাগ দিতে হবে। এখন আমরা যদি হাতে ক্যাটালগ কার্ডটি প্রস্তুত করি, সেক্ষেত্রে কিন্তু হাতের লেখা যখন হবে সেক্ষেত্রে ইটালিক্সে লেখাটা একটা ডিফিকাল্ট ব্যাপার। তো সেই জন্য আমরা জেনারেলি যখন আমরা এই শীর্ষককে খেতাবটি লিখি, সেটির তলায় একটি দাগ দিয়ে দিই। এবার উদাহরণ হিসেবে আমরা যদি একটি বই নিই যেটার নাম হচ্ছে লেটার্স টু দ্য প্রেস, স্যার আর্থার কনান ডয়েলের, এবং এই যে তার যে লেখাগুলো, সেই লেখাগুলো যখন এডিটেড করেছে জন মাইকেল গিবসন এবং রিচার্ড লেন্সলি গ্রিন, আর বইটি ইউনিভার্সিটি অফ আইওয়া প্রেস থেকে পাবলিশড হয়েছে, আইওয়া সিটির। আদার ইনফরমেশনে আমরা পাচ্ছি বইটি কল নাম্বার 823.8 বাই DOY অ্যান্ড অ্যাক্সেশন নাম্বার হচ্ছে 3016, ইয়ার অফ পাবলিকেশন হচ্ছে 1986, বইটির পেজ নাম্বার হচ্ছে 376, সাইজ হচ্ছে 23 সেন্টিমিটার এবং বইটির ISBN নাম্বারও আমরা পাচ্ছি। এখানে আমরা দেখে নেব মেন এন্ট্রি যখন করব, দেখুন আপনারা যিনি অথর স্যার আর্থার কোয়েল ডয়েলের নাম দিয়ে আমরা করছি কিন্তু, এবং যখন আমরা ডেসক্রিপশনে আর বিবরণ দিচ্ছি, সেখানে বইটির যে টাইটেল লেটার্স টু দ্য প্রেস সেটি লিখছি, স্ল্যাশ দিয়ে স্যার আর্থার কয়েন ডয়েল কথাটা আমরা উচ্চারণ করছি মানে লিখছি, এবং এই যে স্যার কথাটা কিন্তু দুটো জায়গাতে আমরা উল্লেখ করেছি, কারণ এটি একটি সম্মানসূচক খেতাব এবং আর্থার কোনান ডয়েল তার সমস্ত লেখাতেই অলমোস্ট এই স্যার কথাটি ইউজ করেছেন। এই বইটি এডিটেড এবং তাতে একটা ইন্ট্রোডাকশনে লিখেছেন যারা যে দুজন অথর, জন মাইকেল গিবসন এবং রিচার্ড ল্যান্সলি, তাদের নামও আমরা এখানে উল্লেখ করেছি, কারণ এটা শেয়ার্ড রেসপন্সিবিলিটি, যেহেতু এটা এডিটেড, কারণ এটা স্যার আর্থার কনান ডয়েলে লেখা বিভিন্ন পত্রের একটা সংকলন। তো সেই পত্রগুলো নিয়ে যারা কাজ করেছেন, মানে এখানে এডিটররাই মেইন অথর, তাদের নামটাও আমরা কিন্তু এই শেয়ার অফ মানে রেসপন্সিবিলিটি ক্যাটাগরির ভেতর ঢুকিয়েছি। এরপর আমরা প্লেস অফ পাবলিকেশন আইওয়া সিটির নাম দিয়েছি এবং কোলন দিয়ে ইউনিভার্সিটি অফ আইওয়া প্রেস যে পাবলিশার তার নাম দিয়েছি, কমা দিয়ে 1986-এ যেহেতু বইটি পাবলিশড হয়েছিল সেই বছরটি উল্লেখ করেছি। ফিজিক্যাল ডেসক্রিপশন এরিয়াতে এখানে 376 পেজ এবং সেমিকোলন দিয়ে বইটির যে আয়তন সেটি আমরা উল্লেখ করেছি 23 সেন্টিমিটার। এছাড়া ISBN আমরা এখানে পেয়েছি, তাই ISBN নাম্বারটাও আমরা উল্লেখ করেছি। এছাড়া যে আমাদের ট্রেসিং এ অথরের নাম এবং দুজন যে এডিটর তাদের নাম এবং যে টাইটেল, এই চারটি আমাদের অ্যাডেড এন্ট্রি কার্ড হবে। তাহলে দেখে নিই আমাদের অতিরিক্ত কার্ড বা অ্যাডেড এন্ট্রি কি কি হয়েছে, কিভাবে আমরা করছি। সাবজেক্টে ডয়েল স্যার অথর কনান ডয়েল, এখানে দেখুন স্যারের তলায় কিন্তু আমরা একটা আন্ডারলাইন করেছি, যেটা আমরা ASCR2 বলে দিয়েছিল যদি ইটালিক্সে না লেখা যায় তাহলে সেক্ষেত্রে আমাদের কিন্তু আন্ডারলাইন করতে হবে, সেই কাজটি আমরা এখানে করেছি। এডিটরের জন্য যে অ্যাডেড এন্ট্রি কার্ডটি হয়েছে, গিবসনের নামে একটি হয়েছে, মানে জন মাইকেল গিবসন, অপরটি হয়েছে আমাদের আরেকজন যে এডিটর
রিচার্ড লেন্সলি গ্রিন তার নামে। আর টাইটেলের অ্যাডেড এন্ট্রি যেটা হয়েছে সেটা হচ্ছে লেটার টু দ্য প্রেস। তো আমাদের এই বইটির জন্য টোটাল 5খানি ক্যাটালগ কার্ড করতে হচ্ছে, যার একটি মেন এন্ট্রি এবং বাকি 4টি অ্যাডেড এন্ট্রি। আরেকটি বড় সমস্যা আমাদের গ্রন্থাগারে দেখা যায়, সেটি হচ্ছে যখন দুজন লেখকের একই নাম থাকে। ক্যাটালগিং এ যে বিভিন্ন ধরনের সমস্যা আছে, গুরুত্বপূর্ণ যেগুলো সমস্যা, তার মধ্যে একই নামে দুজন লেখকের বই একই গ্রন্থাগারে রাখা একটি বড় সমস্যা। অ্যাংলো আমেরিকান ক্যাটালগিং রুলের নিয়ম অনুসারে সেক্ষেত্রে হেডিং বা শীর্ষকে লেখকের নামের পাশের বন্ধনীতে তার জন্ম ও মৃত্যুর সালটি বসাতে হবে। যেমন যদি অস্কার ওয়াইল্ডের নামে দুজন লেখকের বই গ্রন্থাগারে থাকে, তবে শীর্ষকে লেখা হবে ওয়াইল্ড অস্কার দিয়ে ফার্স্ট ব্র্যাকেটের ভেতর তার জন্ম এবং মৃত্যুর বছরটি। আবার যদি দেখা যায় যে লেখক জীবিত আছেন এবং লেখাটি তখন হবে যেমন চক্রবর্তী কমা দিয়ে ভুবনেশ্বর এবং তারপর তার জন্মের বছর 1945 ড্যাশ দিয়ে একটা স্পেস দিয়ে আমাদের ব্র্যাকেটটা শেষ করতে হবে। এছাড়া আরো এক উপায়ে এই সমস্যার সমাধান করা যেতে পারে AACR2 এর নিয়ম অনুযায়ী। সেক্ষেত্রে লেখকের নামটি লিখে তার পাশের বন্ধনীতে তার পুরো নামটি লিখতে হবে। যেমন TS এলিয়টের ক্ষেত্রে TS এর পাশে আমরা ব্র্যাকেটে থমাস স্টার্ন যে ফুল ফর্মটি T এবং S এর, সেটি আমরা এখানে উল্লেখ করে দিচ্ছি। একটি উদাহরণ আমরা তাহলে দেখে নিই এইরকম সমস্যা। দেখুন এই বইটির নাম হচ্ছে ট্রাইবাল মেডিসিন এবং এর দুজন অথর আছেন DC পাল এবং SK জানি। বইটি নয়া প্রকাশন কলকাতা থেকে প্রকাশিত এবং এর যে কপিরাইট সেটা নয়া প্রকাশনের নামে 1998 এ। এছাড়া বইটির ISBN নাম্বারও আমরা পাচ্ছি। এছাড়া আদার ইনফরমেশনে যদি আমরা দেখি সেক্ষেত্রে 317 পেজ, এখানে কিছু কালার প্লেটস আছে। এছাড়া বিবলিওগ্রাফি যেগুলো আছে সেটি বইটি 253 থেকে 293 পেজের ভেতর আছে। বইটির দাম হচ্ছে 495 টাকা এবং এই যে আদার ইনফরমেশন সেখানে উল্লেখ করে দেওয়া হয়েছে যে ফার্স্ট অথর ওয়াজ বর্ন ইন 1940, মানে DC পাল এখানে যে প্রথম লেখক তার জন্ম 1940-এ অ্যান্ড হিজ ফুল নেম ইজ দুলাল চন্দ্র পাল এবং তার পুরো নামটা দুলাল চন্দ্র পাল। তো আমাদের এখানে দুটো ভাবেই আমরা ব্যবহার করতে পারি। একটা হচ্ছে তার জন্মের বছরটা যেহেতু দেওয়া আছে ব্র্যাকেট দিয়ে 1940 লিখে ড্যাশ লিখে ব্র্যাকেট শেষ করে, অথবা DC পালের পাশে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে দুলাল চন্দ্র পাল কথাটি পুরোটা লেখা। এবার দেখে নিই আমরা কিভাবে যখন মেন এন্ট্রি করব তার যে হেডিং হবে সেটা কিভাবে করছে। এখানে দেখুন পাল DC লিখে 1940 ড্যাশ দিয়ে দিয়েছি, তারপর ভেতরে ট্রাইবাল মেডিসিন স্ল্যাশ দিয়ে DC পাল অ্যান্ড SK জানি, স্টপ ড্যাশ দিয়ে ক্যালকাটা কোলন দিয়ে নয়া প্রকাশন 1998 যেহেতু পিআর অফ পাবলিকেশন, তো সেটা একটা কমা দিয়ে তারপর লিখেছি। এরপর ফিজিক্যাল ডেসক্রিপশন এরিয়াতে 317 পেজ সেমিকোলন দিয়ে এখানে বিভিন্ন রকম কালার প্লেটস আছে সেটারও উল্লেখ করা হয়েছে। নোট এরিয়াতে বিবলিওগ্রাফি কততম পেজ থেকে কততম পেজ সেটা উল্লেখ করেছি। এছাড়া ISBN নাম্বার পুরোটা দেওয়ার পর কোলন দিয়ে এখানে বইটির দাম যে ₹495 সেটা উল্লেখ করেছি। প্রেসিং এ আমাদের যে সাবজেক্ট সেটা ট্রাইবাল মেডিসিন রেখেছি। 2 নম্বর যেটা আমরা রাখছি সেটা হচ্ছে যে অথর আছে মানে সহ-লেখক যিনি সেই SK জৈনের নাম এবং থার্ড যেটা সেটা হচ্ছে বইয়ের টাইটেল। তাহলে দেখে নিন এই যে নিচের দুটো কার্ড সেই দুটো কার্ড কিন্তু আমাদের অ্যাডেড এন্ট্রি কার্ড। একটা সাবজেক্ট অ্যাডেড এন্ট্রি কার্ড সেটা হচ্ছে ট্রাইবাল মেডিসিন, সেক্ষেত্রে আমরা দুলাল চন্দ্র নামটা এখানে উল্লেখ করে দিয়েছি DCর পাশে একটা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে। এছাড়া বাকি যে কার্ডটা যে ডেসক্রিপশন এরিয়া সেটা কিন্তু আমাদের মেন এন্ট্রির মতোই হবে এবং যে কো অথর সেই কো অথরের সঙ্গেও যখন আমরা অ্যাডেড এন্ট্রি কার্ড করছি তার নামে, তো সেখানেও যথারীতি আমরা যে ডেসক্রিপশন এরিয়া সেটা মেন এন্ট্রিতে যেভাবে করেছি সেইভাবে এখানে উল্লেখ করে দিচ্ছি। সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ যে বিষয়টি এখানে আলোচনা করা হবে সেটা হচ্ছে ছদ্মনাম সংক্রান্ত। কোনো ব্যক্তি স্বগৃহীত কাল্পনিক নামকে ছদ্মনাম বলে। এখানে কিন্তু সাহিত্যিকরা নিজেদের
একটি নাম নিজেরাই ঠিক করে এবং সেই নামে তারা বিভিন্ন লেখা লিখে থাকেন। সাহিত্যিকেরা নিজেদের আসল নাম গোপন করার জন্যই কিন্তু এই ছদ্মনামে সাহিত্য রচনা করে থাকেন। যদি কোনো ব্যক্তি তার সব কয়েকটি রচনার জন্য একটি ছদ্মনাম ব্যবহার করে, তবে সেই ছদ্মনাম দিয়ে হেডিং বা শীর্ষক তৈরি হবে। যদি লেখকের আসল নামটি জানা থাকে, তাহলে সেই নাম থেকে ছদ্মনামে একটি রেফারেন্স বা নির্দেশ করতে হবে। এর জন্য একটি আলাদা রেফারেন্স কার্ড আমাদের করতে হবে। যদি দুই বা ততোধিক লেখক একসঙ্গে একটি ছদ্মনাম ব্যবহার করে এবং ওই লেখকদের একত্রে রচিত লেখার শীর্ষক হিসেবে ওই ছদ্মনাম ব্যবহৃত হবে। ওই ব্যক্তিদের নাম থেকে ছদ্মনাম রেফারেন্সে নির্দেশ করতে হবে। এবার উদাহরণ দিয়ে আমরা যদি দেখতে যাই, তাহলে আমরা কতগুলো উদাহরণ দেখব যে কিভাবে আমরা ছদ্মনাম ব্যবহার করেছি। কিন্তু তার আগে আরেকটি গুরুত্বপূর্ণ যে নিয়ম সেটি বলে নেওয়া দরকার। যদি দুই বা ততোধিক লেখক একই ছদ্মনাম ব্যবহার করে থাকে এবং এক বা একাধিক রচনা শীর্ষক অন্য নামে হয়ে থাকে, তবে ছদ্মনাম থেকে প্রত্যেক লেখকের প্রত্যেক রচনার জন্য একটি করে নেম টাইটেল রেফারেন্স বা নামাক্ষর নির্দেশক তৈরি করতে হবে। কোনো লেখক যদি কিছু রচনার ক্ষেত্রে এক ছদ্মনাম এবং অন্য কিছু রচনার জন্য আর একটি ছদ্মনাম বা লেখকের যে আসল নাম সেটি যদি ব্যবহার করে থাকেন, তাহলে যে নাম রচনাতে ব্যবহৃত হয়েছে সেই নাম দিয়ে কিন্তু আমাদের সেই রচনাগুলির জন্য হেডিং বা শীর্ষক তৈরি করতে হবে এবং লেখকের যে অন্য নামগুলো আমাদের জানা আছে সেই নামগুলোর জন্য রেফারেন্স বা নির্দেশ প্রস্তুত হতে হবে। এবার একটি উদাহরণ আমরা দেখে নিই, যেখানে একটা বইয়ের যেটা টাইটেল দ্য গিফট অফ ম্যাজাই, যেটা ও হেনরি লিখেছে এবং ইলাস্ট্রেশন করেছেন এরিক বেলফ্রাট, যেটা নিউ ইয়র্কের হথবার্ন যে বুকস পাবলিশার তাদের থেকে পাবলিকেশন হয়েছে। আদার ইনফরমেশনের মধ্যে বইটির কল নাম্বার আমরা দেখতে পাচ্ছি, এছাড়া অ্যাক্সেশন নাম্বার, ইয়ার অফ পাবলিকেশন যেটা 1972 আছে সেটা আমরা পাচ্ছি, 29 পেজের বইটি এবং 17 সেন্টিমিটারে সেটাও আমরা পাচ্ছি। উল্লেখ করা আছে যে এখানে কিছু ইলাস্ট্রেশনও আছে। আর actual name of the O. Henry is William Sidney Porter. However, the author is predominantly known by his pseudonym. Pseudonym মানে ছদ্মনাম। তো এই উইলিয়াম সিডনি পোর্টার যিনি লেখক, তিনি তার ছদ্মনাম ও হেনরি নামে বেশি পরিচিত। তো তাহলে আমরা যখন প্রথম তার মুখ্য এন্ট্রি বা মেইন এন্ট্রি করছি, সেটা কিন্তু যেটা প্রিডমিনেন্টলি নামে পরিচিত বা ছদ্মনাম, সেই নামটি দিয়ে কিন্তু আমরা হেডিংটা নির্বাচন করছি বা শীর্ষকটা নির্বাচন করছি। সেক্ষেত্রে আমরা হেনরি কমা দিয়ে ও কথাটা ব্যবহার করব। ডেসক্রিপশন যে এরিয়া, সেখানে আমরা বইটির টাইটেল দ্য গিফট অফ দ্য ম্যাজিক এবং তারপর একটা স্ল্যাশ টেনে সেখানে বাই ও হেনরি সেমিকোলন দিয়ে শেয়ার্ড রেসপন্সিবিলিটি যেহেতু বইটিতে আছে, সেই জন্য আমরা ইলাস্ট্রেটরের নামও এখানে দিচ্ছি, ইলাস্ট্রেটেড বাই এরিক ব্লেক ভ্যাট। স্টপ ড্যাশ দিয়ে আমরা প্লেস অফ পাবলিকেশন নিউ ইয়র্ক কথাটি লিখেছি, কোলন দিয়ে পাবলিশারের নাম হথবার্ন বুকস সেটিও দিয়েছি এবং কমা দিয়ে 1972 কথাটি মানে যেহেতু ইয়ার অফ পাবলিকেশন সেটি আমরা ওখানে উল্লেখ করে দিয়েছি। ফিজিক্যাল ডেসক্রিপশন এরিয়াতে আমরা 29 পেজেস সেটি উল্লেখ করেছি, কোলন দিয়ে যেহেতু এতে ইলাস্ট্রেশন আছে সেই জন্য ইল কথাটি ব্যবহার করেছি। কালার ইলাস্ট্রেশন আছে কিনা সেটা লেখা নেই যেহেতু, আমরা সেই জন্য COL কথাটা দিইনি, শুধু ইলাস্ট্রেশন কথাটি ইউজ করেছি। তারপর একটা সেমিকোলন দিয়ে যে বইটির আয়তন 17 সেন্টিমিটার সেটা আমরা ব্যবহার করেছি। এবার নোট এরিয়াতে আমরা উল্লেখ করেছি ও হেনরি ইজ দ্য সিউটোনিম অফ উইলিয়াম সিডনি পোর্টার, অথরের যে মেইন নেম বা আসল নাম যেটা সেটা আমরা এখানে উল্লেখ করে দিয়েছি। ট্রেসিং এর সাবজেক্ট হিসেবে আমেরিকান ফিকশন এবং টাইটেল উল্লেখ করেছি। তো অ্যাডেড এন্ট্রি সাবজেক্ট হিসেবে আমরা এখানে পাচ্ছি আমেরিকান ফিকশন এবং অ্যাডেড এন্ট্রি টাইটেল হিসেবে বইটির যে টাইটেল দ্য গিফট অফ দ্য ম্যাজিক সেটা আমরা উল্লেখ করেছি। মেইন এন্ট্রি যেভাবে আমরা ডেসক্রিপশন এরিয়া করেছি, বাকি এই অ্যাডেড এন্ট্রি কার্ড দুটোতেও কিন্তু একই রকম ভাবে ডেসক্রিপশন এরিয়াটা হবে। আমরা যেহেতু অথরের যে আসল নাম সেটা জানি,
সেই জন্য সেই নামে একটা আমরা রেফারেন্স কার্ড করেছি, যেখানে পোর্টার তার যে সারনেম সেটা দিয়ে করছি, পোর্টার কমা উইলিয়াম সিডনি সি হেনরি ও। মানে কোনো পাঠক যদি ও হেনরি নামের সঙ্গে পরিচিত না থাকে, তিনি যদি অথরের মূল নাম যেটা উইলিয়াম সিডনি পোর্টার সেই নামে পরিচিত থাকে, তাহলে তিনি পোর্টার দিয়ে খোঁজ করবেন। সেক্ষেত্রে এই বইটি সন্ধান তিনি নাও পেতে পারেন। সেই জন্য আমরা এই সি রেফারেন্স কার্ডটি এখানে করেছি। এবার আমাদের দেখে নেব আমরা এখানে যে রেফারেন্স যে কার্ড, আমরা প্রত্যেকটি দেখুন যতগুলো আজকে আলোচনা হলো কার্ডগুলো, মানে যে সমস্যা, নামের সমস্যাগুলো, সেগুলো সমাধান হিসেবে কিন্তু একটা কমন ফ্যাক্টর আমরা এখানে দেখছি, সেটা হচ্ছে রেফারেন্স কার্ডের ব্যবহার। তো এই রেফারেন্স কার্ডের ব্যবহার কিভাবে, কাকে বলা হয়, সেটি নিয়ে আমরা একটু আলোচনা করে নিই। আমরা রেফারেন্সকে এক কথায় আমরা বলি বিনা সুতোর মালা। মানে এখানে বিভিন্ন যে ক্যাটালগের এন্ট্রি, সেগুলোকে একে একে অপরের সাথে যুক্ত করে এই রেফারেন্স কার্ড। এর মূল কারণ হলো এই যে রেফারেন্স সুচারুরূপ ভাবে যে কোনো দুটি শীর্ষকের মধ্যে সংযোগ সূত্র স্থাপন করে। ফলে বর্ণানুক্রমিক ব্যবস্থায় বিভিন্ন স্থানে অবস্থিত যে শিরোনামগুলো থাকে, সেই শিরোনামগুলোকে পাঠকের সন্ধান সীমানার মধ্যে নিয়ে আসে। সংযোগ নানা প্রকারের হতে পারে: আখ্যা সম্বন্ধীয়, লেখকের নাম সম্বন্ধীয়, বিষয় সম্বন্ধীয় বা সংক্ষিপ্ত কোনো নাম সম্বন্ধীয় ইত্যাদি। যে কোনো বর্ণানুক্রমিক বিন্যাসে এই পদ্ধতি একান্ত বাধ্যতামূলক। মূলত যখন আমরা অ্যালফাবেটিক্যাল অ্যারেঞ্জমেন্ট করি বিভিন্ন ক্যাটালগ কার্ডে, সেই অ্যারেঞ্জমেন্টের সময় কিন্তু রেফারেন্স কার্ড কিন্তু একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। রেফারেন্স কার্ড দু ধরনের হয়: দেখুন বা সি কার্ড এবং আরো দেখুন বা সি অলসো কার্ড। দেখুন রেফারেন্স আমরা কোন কোন ক্ষেত্রে ব্যবহার করি? দেখুন রেফারেন্স বা নির্দেশ ব্যবহার করা হয় সমার্থক অথবা সমশীর্ষক শব্দ বা শব্দগুচ্ছের ক্ষেত্রে। যে শিরোনামটি ক্যাটালগে অব্যবহৃত আছে, সেই শিরোনাম থেকে যে শিরোনামটি ক্যাটালগে ব্যবহার করা হয়েছে, মানে মেইন এন্ট্রিতে যে শিরোনামটি ব্যবহার করা হয়েছে, সেই শিরোনামের দিকে যদি নির্দেশ করা হয়, তবে সেক্ষেত্রে দেখুন রেফারেন্স দিয়ে নির্দেশ করা হয়। এটি সবসময়ই ব্যবহার করা হয় ক্যাটালগে অব্যবহৃত শীর্ষক থেকে ব্যবহৃত শীর্ষকে। মানে মেইন এন্ট্রিতে যেটা ব্যবহার করা হয়েছে সেই দিকে আমরা নিয়ে যাই, যেটি জেনারেলি ব্যবহার করা হয়নি সেই সব। দেখুন রেফারেন্স বা সি রেফারেন্স কোন কোন ক্ষেত্রে ব্যবহৃত হয়? বিভিন্ন প্রকার ছদ্মনামের ক্ষেত্রে, যেমন মার্ক টুয়াইনের যে ক্ষেত্রে আমরা ব্যবহার করি, তার যে অরিজিনাল নেম স্যামুয়েল ল্যাংহর্ন ক্লিমেন্স, সেই নামটি দিয়ে সি দিয়ে মার্ক টুয়াইন, কারণ তিনি মার্ক টুয়াইন নামে বেশি বিখ্যাত। কোনো দেশ, রাজ্য বা শহরের ক্ষেত্রে, যেমন শ্রীলঙ্কা আগে সিলন নামে পরিচিত ছিল, তো অনেকেই সিলন দিয়ে খুঁজতে পারে, সেই জন্য সিলন সি শ্রীলঙ্কা। কোনো বিষয়ের ক্ষেত্রে, যেমন অরিনথোলজি সি বার্ডস। কোনো সংস্থা বা দেশের সংক্ষিপ্ত পরিচয়, যেমন ওএনজিসি সি অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস কর্পোরেশন। আরো দেখুন রেফারেন্স বা সি অলসো রেফারেন্স ব্যবহার করা হয় সংশ্লিষ্ট এবং সম্পর্কিত শিরোনামগুলির জন্য। এক্ষেত্রে প্রথম শিরোনামটি ক্যাটালগে মুখ্য এন্ট্রি বা সংলেখ হিসেবে ব্যবহার করা এবং নির্দেশিত দ্বিতীয় শিরোনামটিও ক্যাটালগে মুখ্য এন্ট্রি হিসেবে ব্যবহার করা হয়। কিন্তু বর্ণানুক্রমিক ব্যবস্থার জন্য যখন সংশ্লিষ্ট এবং সম্পর্কিত বিষয়গুলি এন্ট্রি ক্যাটালগের বিভিন্ন স্থানে বিভিন্নভাবে অবস্থান করে, তখন সেই বিক্ষিপ্তভাবে অবস্থিত যে শিরোনামগুলি আছে তাদের মধ্যে সংযোগ সাধনের জন্য আরো দেখুন বা সি অলসো রেফারেন্স ব্যবহার করা হয়ে থাকে। আমরা দেখে নিই আরো দেখুন রেফারেন্স বা সি অলসো রেফারেন্স কোথায় কোথায় ব্যবহার করা হয়। আরো দেখুন রেফারেন্স নানা প্রকারের হতে পারে, যেমন কোনো একটা বড় বিষয় থেকে একটি ছোট বিষয় আনা যেতে পারে, যেটাকে আমরা ব্রডার সাবজেক্ট বলি, ব্রডার থেকে ন্যারোয়ার সাবজেক্ট, যেমন কেমিস্ট্রি সি অলস বায়োকেমিস্ট্রি। আবার একই রকম মর্যাদা সম্পন্ন, মানে একই লেভেলে যদি বিভিন্ন সাবজেক্ট থাকে বা তাদের সম্পর্কিত বিষয় থাকে, সেগুলোকেও কিন্তু আমরা সি অলসো দিয়ে ব্যাখ্যা করে থাকি, মানে সংযোগ করে থাকি। যেমন উদাহরণ হিসেবে লিনোটাইপ সি অলসো
মনোটাইপ এইরকম ভাবে আমরা ব্যবহার করি। এছাড়া কোনো সংস্থার ক্ষেত্রে ধরুন আগে একরকম নামে সেটি পরিচিত ছিল এবং পরবর্তীকালে আরেকটি নামে পরিচিত হয়েছে, তো সেই দুটো নামের মধ্যে একটা সম্পর্ক স্থাপনের জন্য আমরা সিওএসও কার্ড ব্যবহার করি। যেমন মিনিস্ট্রি অফ হিউম্যান রিসোর্স এবং বর্তমানে মানে যে নামটি আমরা জানি, আগে কিন্তু ওটা মিনিস্ট্রি অফ এডুকেশন ছিল। তো ইন্ডিয়া মিনিস্ট্রি অফ এডুকেশন সেটাকে আমরা কিন্তু সিওএসও কার্ডের মাধ্যমে যে এখন মিনিস্ট্রি অফ হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট তার সঙ্গে যুক্ত করতে পারি। এছাড়া একই লেখক যদি দুই রকম নামে ব্যবহার করে থাকে, যেমন ধরুন স্যান্ডার বেকার, তিনি ডেভিড গ্যারিসন নামে পরিচিত, তো সেই জন্য তাদের ওই দুটি নামের মধ্যেও কিন্তু সংযোগ সিওএসও কার্ডের মাধ্যমে। তো আজকে যে আলোচনা আমরা করলাম সেই আলোচনায় আমরা কি কি দেখলাম, বিভিন্ন লেখকের যে বিভিন্ন ধরনের নাম সম্পর্কিত যে সমস্যাগুলো, ছদ্মনাম ব্যবহার এবং আমাদের রেফারেন্স কার্ডে কি ব্যবহার হয় আমাদের ক্যাটালগ এন্ট্রির সময়, সেটি আমরা আজকে বিস্তারিতভাবে আলোচনা করলাম। এছাড়া এএসিআর টুয়ার যে রুলগুলো আছে সেখানে সেই রুলগুলোতে অনুযায়ী আমরা কিভাবে আমাদের ক্যাটালগের এন্ট্রিগুলো এই রেফারেন্স কার্ড এবং যে বিভিন্ন নামের সমস্যা সেগুলো সমাধান করুক সেগুলো নিয়েও আমরা আলোচনা করলাম। ধন্যবাদ।